চোখ খুলে রামদেব, রামদেব, রামদেব আলিসুর একটু জল নিয়ে এসো। আগে বাবু আস্তে আস্তে একদম বসো, একটা হাত পাখাও নিয়ে এসো। যে আগে বাবু হয়েছে কেন শেষে একদম আস্তে। হ্যাঁ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখি আনিসুর একটু নুন চিনি জল করে নিয়ে এসো। শিশির পালসটা দেখো তো। একদম হেলান দিয়ে, একদম হেলান দিয়ে আরাম করো। কি বুঝছো? আগের থেকে বেটার না কাকা, অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার ফলে এটা হতে পারে। এই তো আরামসে পুরোটা খেতে হবে। হ্যাঁ কাছো এখন। জি সুভাষ বাবু। কি অবস্থা, কি লাভ হলো আমার উপর নজর রেখে? রামদেও যেন আমায় আবার কিছু বলে না বসে, তাহলে আমি সরাসরি একেবারে ফেঁসে যাব। তুমি তো ভারতীয় রামদেও, জি সুভাষ বাবু। তাহলে ওই ব্রিটিশদের হয়ে কাজ করে কি লাভ হলো? জি সুভাষ বাবু। কি তখন থেকে জি জি করছো? नौकरी कैसे छोड़ू सुभाष बाबू? घर पे बीमार माँ है, बीवी है, दो छोटे छोटे बच्चे हैं सुभाष बाबू। कैसे नौकरी छोड़ू और नौकरी छोड़ के कहाँ जाऊँ? আকা চাকরি করতে গিয়ে যদি প্রাণটাই চলে যায় তাহলে কি লাভ সেই চাকরি করে? ঘন্টা দুয়েক বাইরে পড়ে থাকলে তো আর দেখতে হতো না। আচ্ছা রামদেব, তোমার যদি আজ কিছু হয়ে যেত তাহলে ব্রিটিশ সরকার তোমার বউ বাচ্চাকে খাওয়াবে তোমার মনে হয় সেটা? তাহলে কি লাভ এই চাকরি করে? প্রাণ যদি দেবে সেটা ঠিক করেই ফেলেছো, তাহলে দেশের জন্য কেন নয়, নিজের জন্মভূমির জন্য কেন নয় রামদেব? ওরা বুঝিয়েছে যে ওরা আমাদের প্রভু আর আমরা ওদের গোলাম, আর আমরাও সেটাই বুঝেছি। কারণ আমরা আমাদের ঐতিহ্যটাই ভুলে গেছি। রামদেও, আমাদের দেশের ঐতিহ্য খুব মহান, সেটা আগে জানো, বোঝো, নিজেকে চেনো ভালো করে। তুমি কখনো হাতি দেখেছো? হাতির কান দুটো খুব বড় বড়, ওই জন্য হাতি নিজের আকারটা দেখতে পারে না, বুঝতে পারে না কতটা শক্তি, কতটা ক্ষমতা হাতির। তোমারও সেই এক অবস্থা হয়েছে। নিজেকে, নিজের দেশের ঐতিহ্যটা এখনো চিনে উঠতে পারোনি। অন্তর থেকে অন্ধ হয়ে রয়েছে রামদেও। আচ্ছা, সুভাষবাবু রামদেওকে সেবা করে দলে টানার চেষ্টা করছে। দেখো রামদেও, তুমি একজন ভারতীয়, গোলামি ছাড়ো। রামদেও, পরাধীন হয়ে গোলামি করার থেকে স্বাধীনভাবে মজদুরের কাজ করা কিন্তু অনেক বেশি সম্মানের। जी सुभाष बाबू, लेकिन आपको तो सब पता है, आपको तो ये भी पता है कि आप दुश्मन की तरफ से। सुभाष बाबू, मैं यहाँ नहीं रह सकता, मुझे माफ कीजिए। আচ্ছা এখন শান্ত হও। এ বলবার নয়। আনিসুর, ওকে আরেক গ্লাস জল দাও আর একটু মিষ্টিও দাও। শিশির, ওকে থানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো।
আর প্রতাপ বাবুকে বলে দিও, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। আমার বিশ্বাস এবার আমাদের আন্দোলনে এক নতুন জোয়ার আসবে। আমাদের ছাত্রী সংঘের প্রতিষ্ঠাত্রী লীলা রায় এতদিন বাদে মুক্তি পাচ্ছেন, এদিকে সুভাষ দা এতদিন বাদে লন্ডন থেকে ফিরছেন। আবার আমরা সঠিক পথে এগোবো। যোগ্য নেতা নেত্রীদের থেকে আবার নেতৃত্ব পাবো আমরা। ওই তো লীলা দি এসে গেছে। লীলা দিদি, জেলের ভেতর আপনাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে না? আপনার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। জেলখানায় পুলিশ তো আর তোয়াজ করবে না। তাদের অত্যাচারে নানান ধরন আছে। রাজনৈতিক বন্দীদের নিয়মিত বাইরের খবর জানার অধিকার থাকে, কিন্তু তারা আমাকে সেই সুযোগটা দেয়নি। ফলে আমি জানতে পারিনি বাইরে চারপাশে কি চলছে। ওই চার দেওয়ালের বাইরে কখন যে সূর্য উঠত আর কখন সূর্য ডুবত আমি কিছুই জানতে পারিনি। তবে এখন থেমে থাকার দিন শেষ। তোমাদের কি খবর বলো? আমাদের ছাত্রী সংঘের আন্দোলনের কি অবস্থা? আমাদের ছাত্রী সংঘের স্বাধীনতা আন্দোলনে যে উদ্যোগ আমরা নিয়েছিলাম সেটা স্থিমিত হয়ে পড়েছে একেবারে। সে কি কথা? আবার নতুন করে সব শুরু করতে হবে? চলো। আমি জানি তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো কল্যাণী। তোমার বোন বিনা ও তো জেদি, একরোখা মেয়ে। ভালো থাকবে ও। কল্যাণী, আমরা খুব তাড়াতাড়ি আবার এখানে আসবো। জানি। বিনা, কল্পনা সবাই মুক্তি পাবে। সেই সুদিন আসবে আমি জানি, কিন্তু তার জন্য আমাদের সবাইকে সুভাষদার কথা মতো চলতে হবে। তবেই আসবে সুদিন, তবেই আসবে আমাদের সবার স্বাধীনতা। কাকাবাবু, এই ফাইলটায় আমি আপনার সব আগেকার বক্তৃতাগুলো ফাইল করে রেখে দিয়েছি, আর এই ফাইলটায় আমি যে বক্তৃতাগুলো আপনি আগামী দিনে দেবেন সেই বক্তৃতাগুলো রেখে দিয়েছি, আর এই ফাইলটায় আপনার নতুন বক্তৃতাগুলো, মানে যেগুলো আমি অলরেডি লিখে ফেলেছি কিন্তু টাইপ করা হয়নি, সেইগুলো এই ফাইলটায় করে রেখে দিয়েছি। খুব ভালো শিশির, খুব ভালো কাজ শিখে গেছো দেখছি। দেখো আবার
পুলিশ তোমায় গ্রেপ্তার না করে। হ্যাঁ, কেন ছোট দাদা, ওরা কি দেশের জন্য এইটুকু কাজও করতে পারে না? তাহলে আর কি শিখলো তোমার কাছ থেকে? সবাই যদি আপনার মতো হতে পারতো মেজো বৌদিদি। নাও এবার আমাকে একখানা বক্তৃতা পড়ে শোনাও দেখি, কেমন লিখলে তুমি। আমার তো আর সভায় যাওয়া হবে না। না বেশ, আমিও ভাবছিলাম একটা মহড়া দিয়ে নি। দাঁড়িয়ে কি ব্যাপার বলো তো ছোট দাদা, এর আগে তো দেখেছি তুমি কিছু লেখা ছাড়াই অনর্গল বলে গেছো। আজ হঠাৎ কি হলো? আজ তো লেখা সব ছাপানো আছে, এত চিন্তিত কেন তুমি? মেজো বৌদিদি, এটা প্রেসিডেন্টের বক্তৃতা, প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত ছাত্র সুভাষচন্দ্র বসুর নয়। নাও শোনো। मेरे प्रिय देशवासियों, मैं सुभाष चंद्र बोस, मेरा एक ही मकसद है, हिंदुस्तान की आजादी। और मुझे लगता है सिर्फ मेरी नहीं बल्कि हर हिंदुस्तानियों का एक ही सपना होना चाहिए, और वो है इस देश की पूर्ण आजादी। वंदे मातरम। অসাধারণ। খুব ভালো ছোট দাদা। জানেন না কাকাবাবু, আমি একটা জিনিস অবজার্ভ করেছি। আপনি যখন যে ভাষায় কথা বলেন সেই ভাষাটাই শুনে মনে হয় যেন আপনার মাতৃভাষা। মানে আপনি যে ভাষায় বক্তৃতা দেন, যখন আপনি উড়িয়া ভাষায় বক্তৃতা দেন শুনে মনে হয় যেন আপনার মাতৃভাষা। যখন আপনি গুজরাটি ভাষায় বক্তৃতা দেন শুনে মনে হয় আপনার মাতৃভাষা। মানে কি অদ্ভুত না মা, মানে দেশের 15টা ভাষা যেন আপনার মাতৃভাষা। দেশ তো আমাদের মা শিশির, দেশের যে কোনো ভাষাই তো আমাদের মাতৃভাষা। मुझे तुम पे पूरा भरोसा है सुभाष। तुम जो भी काम शुरू करना चाहते हो, तुम्हें पूरी आजादी है, करो। मुझे थोड़ा काम है, मैं चलता हूँ, पर वे लोग यही होंगे तुम्हारे साथ। प्रणाम बापू। আপনাদের সাথে আমার কিছু আলোচনা আছে। স্বাধীনতার পরে আমাদের দেশ কিভাবে চলবে সেই নিয়ে আমি একটা প্ল্যানিং কমিটি গঠন করতে চাই। 180 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করে ইংরেজরা আমাদের দেশটাকে নষ্ট করে দিয়েছে, আমাদের মনোবল, আমাদের সংস্কৃতি, সবকিছু। তাই স্বাধীনতার পরে পুনরায় আমাদের দেশটাকে বাঁধতে হবে, শৃঙ্খলাবদ্ধ করতে হবে সবাইকে। তাই এর আগে প্ল্যানিং প্রয়োজন। अब स्वराज कब आएगा ये तो पता नहीं। पहले स्वराज आने तो दो। सही में स्वराज कब आएगा इसका ठिकाना नहीं है, और अगला प्रेसिडेंट अभी से अगला प्लानिंग कर रहे हैं। মানে আপনাদের মনে ভরসা নেই?
যে পূর্ণ স্বাধীনতা আসবে। আশ্চর্য, যদি আপনি স্বাধীনতার স্বপ্নই না দেখেন তাহলে দেশকে স্বাধীন করবেন কি করে? मुझे लगता है आप सबको आपकी नजरिया बदलना पड़ेगा। हमारा कैसा नजरिया? उसके लिए तो बापूजी है ना। হ্যাঁ, অবশ্যই গান্ধীজি অবশ্যই আছেন, কিন্তু আমি চাই স্বাধীনতার চিন্তাটা প্রত্যেকটি ভারতবাসীর মনে ঢুকিয়ে দিতে। কারণ আন্দোলন কোনো একটি ব্যক্তির কর্ম নয়। আজ ব্রিটিশরা আমাদের যতটুকু ভয় পায় সেটাও কিন্তু কোনো একজন ব্যক্তি বিশেষের কর্মকাণ্ড নয়। চাপেরকার ভাইদের থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ প্রত্যেকে একটু একটু করে ওই ব্রিটিশদের ভয় পেতে বাধ্য করেছে। এবং আমার ধারণা ওরা সকলে আরেকজনকে উদ্বুদ্ধ করতেন। আমাদেরকেও দেশবাসীকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে প্রত্যেকটি ভারতবাসী একটাই স্বপ্ন দেখে, সেটা হলো ভারতবর্ষের সম্পূর্ণ স্বাধীনতা। যেদিন প্রত্যেকটি ভারতবাসী ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখবে, সেই দিন স্বাধীন হবে আমাদের দেশ। আর তাছাড়া কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করা যায়, তার স্বপ্নকে কিন্তু অনুসরণ করা যায় না। নিজেরা স্বপ্ন দেখতে শিখুন, নিজেদের স্বাধীন দেশের স্বপ্ন দেখতে শিখুন, তবে আসবে স্বাধীনতা। না না, এ ভারী অন্যায়। সুভাষ তাকে নিয়ে এসব কথা আমরা কিছুতেই মানবো না। কি মানবে না সত্য? কি হয়েছে? সুভাষদা, বাইরে আপনাকে নিয়ে ভীষণ গুঞ্জন চলছে। কংগ্রেসের বড় বড় নেতারা বলছে আপনি নাকি ভীষণ বেপরোয়া। সভাপতি যদি এত বেপরোয়া হয় তাহলে দল চলবে কি করে? আলোচনা শান্তিপূর্ণ হবে তো? বেঙ্গল ভলেন্টিয়ারের কাজ নিয়ে এই সমস্ত নেতারা এমনিতেই ক্রুদ্ধ। তোমার কাজ নাকি সন্ত্রাস ছড়াবে। সন্ত্রাস বুঝি না সত্য, তবে ত্রাস তো আমি সৃষ্টি করতে চাইছি ওই ব্রিটিশদের মনে। এত বছর আমাদের ভয় দেখিয়ে কাটালো, এবার ওরাও একটু ভয় পাক। না সুভাষবাবু, ওরা বলতে চাইছে আপনার আচরণ সামরিক। একদমই তাই। ওরা বলতে চাইছে আপনি সম্পূর্ণরূপে অহিংস নন। ওরা তো এও প্রশ্ন তুলে দিয়েছেন যে বাপুজি কেন তোমাকে সভাপতি করলেন। এইসব আলোচনা তো এখন কান পাতলেই শোনা যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না আমি কাদের সামলাবো, তোমাদের না ওদের। সত্য, সবার কথায় অত কান দিলে চলে না। কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন এরকম ধরনের কথা বলে যেতে ভালোবাসে। সবার কথায় কান দিলে চলবে না ভাই। আর একটা কথা শুনতে খারাপ লাগতে পারে, যে কথাগুলো আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, যে কথাগুলো আমাদের মনোবল ভেঙে দেবে, সেই কথাগুলোকে এড়িয়েই এগিয়ে যাওয়া শ্রেয়। ঠিক আছে, তাহলে তুমিই বলে দাও আমরা কোন পথে এগোবো। খুব খারাপ সময় আসছে সত্য। বিশ্বযুদ্ধ আসন্ন। যুদ্ধের ফল যে কতটা ভয়াবহ হয় সেটা তোমরা জানো না। বোঝাবো আমি তোমাদের, তবে তার আগে আমাদের একটা এয়ার রেড সেন্টার তৈরি করতে হবে। নিন্দুকেরা কে কি বলছে সেসব কথা এখন মাথা থেকে দূরে সরিয়ে রাখো। আমরা শুধু আমাদের কাজটুকু করে যাব। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই বিষয়ে কথা বলবো। শিশিরকে পাঠাবো ওনার কাছে। উনি যদি এই সেন্টারের একটা নামকরণ করে দিতে পারেন তাহলে খুব সুবিধা হয়। তারপরেই আমাদের লড়াইটা শুরু হবে। বেশ দাদা, শিশির ফিরেছে? এখনো বোধহয় ফেরেনি। বিভা, বিভা, হ্যাঁ বলুন। বাইরে গাড়ি এসেছে? একটু আগেও তো উপর থেকে দেখলাম
বাইরের দরজাটা বন্ধ রয়েছে, তার মানে এখনো ফেরেনি বোধহয়। ওই তো চিঠি। বাবা, গুরুদেব ভবনের ভিত্তিপ্রস্তরে রাজি হয়েছেন, চিঠিতে নামটাও লিখে দিয়েছেন। তাই? দাদা, গুরুদেব কি নামকরণ করেছেন? মহাজাতি সদন।